হ্যালো সিটিজেন, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরু ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আমরা পড়ব, রাষ্ট্র। ওকে, আজকের ক্লাসে তাহলে আমরা কি পড়ছি? রাষ্ট্র কি জিনিস, রাষ্ট্র প্রাচীনকালে কি ছিল নাকি নতুন শুরু হয়েছে? ঠিক আছে, এই জিনিসটা একটু দেখবো। আর রাষ্ট্রের বিভিন্ন উপাদান, রাষ্ট্রের বৈশিষ্ট্য, ঠিক আছে, এবং রাষ্ট্র এবং সমাজের মধ্যে পার্থক্য, রাষ্ট্র সরকার এবং রাষ্ট্র এবং বিভিন্ন সংগঠনের মধ্যে পার্থক্যগুলো আমরা দেখব। ঠিক আছে, তো প্রথমে বলি এই যে রাষ্ট্র, রাষ্ট্র কথাটা কিভাবে এসছে। দেখো, রাষ্ট্র প্রাচীনকালে কিন্তু বর্তমান সময়ের রাষ্ট্রের মতো রাষ্ট্র ছিল না। তখন রাষ্ট্রগুলো ছিল নগর কেন্দ্রিক, মানে একটা নগর বা শহরকে কেন্দ্র করে রাষ্ট্র গড়ে উঠছে। আমাদের যেরকম দেখো কত বড় বড় রাষ্ট্র, ভারতবর্ষ কত বড়, আমেরিকা কত বড়, আশপাশে যত দেখছো বেশিরভাগই বড়। হ্যাঁ, কয়েকটা দেখছো ছোট, তুলনামূলক, যেরকম বাংলাদেশ, নেপাল, ভুটান। কিন্তু তৎকালীন সময়ে রাষ্ট্র এতটাও বড় ছিল না, ওই বাংলাদেশের মতোও বড় ছিল না, এর থেকেও ছোট ছিল। মানে কি, একটা শহরকে কেন্দ্র করে একটা রাষ্ট্র গড়ে উঠে গেছে। এমন নয় যে বর্তমানে ছোট রাষ্ট্র নেই, আছে, ভ্যাটিকান সিটি, সেটা আমরা পরবর্তীতে আসবো। এই যে প্রাচীনকালে এই নগর রাষ্ট্রগুলো ছিল, এই নগর রাষ্ট্রগুলিকে গ্রিকে বলা হতো পোলিস এবং রোমে বলা হতো সিভিটাস। ওকে, এবং এই যে রোম এবং গ্রিক, এদের এখানে যে নগররাষ্ট্র ছিল, এগুলো কিন্তু আয়তনে ছোট ছিল, কিন্তু সর্বপ্রথম বৃহৎ আয়তন, খুব বড় আয়তনের রাষ্ট্রের ধারণা দেয় টিউটনরা, এবং সেই বৃহৎ আয়তন রাষ্ট্রকে তারা কি বলতো? স্ট্যাটাস। এবং ইতালীয় দার্শনিক ম্যাকিয়াভেলি এবং রাষ্ট্রবিজ্ঞানের, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ম্যাকিয়াভেলি কি, তিনি সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্রবিজ্ঞান কথাটি ব্যবহার করেন। কোথায়? তার বই দ্য প্রিন্স। ওকে, দ্য প্রিন্সে সে সর্বপ্রথম এই রাষ্ট্র কথাটি বা স্টেট কথাটি প্রয়োগ করেন। একটা জিনিস মনে রাখবে, এই যে আমরা স্টেট বলতে রাজ্য বুঝি, যে পশ্চিমবাংলা একটা স্টেট, বিহার একটা স্টেট, অ্যাকচুয়ালি রাষ্ট্রবিজ্ঞানে স্টেট বলতে রাষ্ট্র বা কান্ট্রিকে বোঝায়। ওখানে স্টেট বলতে কোনো রাজ্য, এই যে আমাদের রাজ্য রয়েছে, এই রাজ্যকে বোঝাচ্ছে না। এই জিনিসটা একটু ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? সেখানে অ্যাকচুয়ালি ওখানে রাজ্য বলে কিছু নেই। যেটা তৎকালীন সময়ে প্রাচীনকালে যেটাকে রাজ্য বলা হতো সেটাই রাষ্ট্র ছিল। সেখানে এইরকম ভাগ ছিল না। এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, এবার আসি আমাদের রাষ্ট্র কি জিনিস, এটা আমাকে একটু যদি বুঝতে হয় তাহলে আমাদের একটা সংজ্ঞা জানতে হবে। সংজ্ঞার থেকে বড় ব্যাপার আমি একটা জিনিস বলি, যে তুমি একজন স্টুডেন্ট, তোমার কিছু বৈশিষ্ট্য থাকা উচিত, তাই না? যে তুমি পড়াশোনা করো, স্কুলে যাও, পরীক্ষা দাও, আরও অনেক কিছু। সেরকমই রাষ্ট্র হতে গেলেও বেশ কিছু বৈশিষ্ট্য হতে লাগবে। সেই রকমই কি বলছে, রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বা রাষ্ট্রের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন তাত্ত্বিকরা বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। ডেভিড স্টোন বলছে রাষ্ট্রের প্রায় 145টা সংজ্ঞা রয়েছে। এবং মানে হাস্যকর বিষয় বা বলতে পারো একটু মজার বিষয়, যে ওই 145টা সংজ্ঞাই একে অপরের বিপরীত। মানে কি, কোনোটার সঙ্গে কোনো রকম মিল নেই। কিন্তু সবথেকে গ্রহণযোগ্য সংজ্ঞা দেওয়া হয় গার্নারের সংজ্ঞাকে। তিনি কি বলছেন? তিনি বলছেন, আইনগত এবং রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে যদি দেখা হয়, তবে রাষ্ট্র বলতে বোঝাচ্ছে যে এমন একটা জনসমাজকে, যেই জনসমাজ একটা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করছে এবং তারা একটা সার্বভৌম রাষ্ট্র, অর্থাৎ বাইরের নিয়ন্ত্রণমুক্ত একটা সরকার গঠন করছে এবং সেই সরকারের প্রতি ওই জনসমাজের বেশিরভাগ আনুগত্য প্রদর্শন করছে, তাকেই রাষ্ট্র বলছে গার্নার। ওকে, তো এই দেখো, এই যে সংজ্ঞা থেকে আমরা একটা রাষ্ট্রের কি বৈশিষ্ট্য থাকা উচিত সেটা আমরা বুঝে গেলাম, তাই না? কি বৈশিষ্ট্য থাকা উচিত? তবে বৈশিষ্ট্য থাকা উচিত একখানা কি ভূখণ্ড থাকতে হবে, সেখানে জনগণ থাকতে হবে, তাই না? এবং সরকার থাকতে হবে সেই জনগণকে পরিচালনা করার জন্য। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সেখানে সার্বভৌমত্ব থাকতে হবে। এই সার্বভৌমত্ব কি একটু পরে আসবো, কিন্তু তার আগে এখনো একবার বলে রাখি, ওই যে বললো না বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, ওটাকেই আমরা অ্যাকচুয়ালি সার্বভৌমত্ব বলছি। এই 4টি বৈশিষ্ট্য থাকতে হবে। এখন এই সংজ্ঞাটা আমাদের মনে রাখতে একটু কষ্ট হতে পারে। তো আমরা এই যে 4টে বৈশিষ্ট্য দেখলাম, রাষ্ট্র কি, তাই না? এই যে রাষ্ট্র, এখানে কি রয়েছে? জনগণ, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, রাষ্ট্র, তাই না?
এবার দেখো, এই যে রাষ্ট্র বলতে এমন একটা জনসমাজকে বোঝাচ্ছে যেই জনসমাজটা কি করছে, একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করছে স্থায়ীভাবে, এবং তারা একটা কি সার্বভৌম রাষ্ট্র সরকার গঠন করছে, তাই তো? সার্বভৌম সরকার গঠন করছে, এবং সেই সরকারের প্রতি এই যে জনগণগুলো তারা আনুগত্য প্রদর্শন করছে। সবাই না, কারণ একটা রাষ্ট্রে সবাই আনুগত্য প্রদর্শন নাও করতে পারে, কিন্তু বেশিরভাগ আনুগত্য প্রদর্শন করছে, এবং তাকেই আমরা কি বলছি? রাষ্ট্র। খুব সিম্পল। দেখো, এই যে আমরা এটা আধুনিক রাষ্ট্রের একটা উপাদানের বৈশিষ্ট্য পেলাম। এবার দেখো, প্রাচীন এবং মধ্যযুগে এবং আধুনিক যুগে যে রাষ্ট্র ছিল তার মধ্যে পার্থক্য দেখো। প্রাচীন যুগের রাষ্ট্রের মধ্যে পার্থক্য হচ্ছে, সেখানে কোনো রাষ্ট্র হতে গেলে কি হতে হতো? এক হচ্ছে জনগণ থাকতে হতো, সরকার থাকতে হতো, ভূখণ্ড থাকতে হতো। সেখানে সার্বভৌমিকতা অনুপস্থিত ছিল। মনে রাখবে, সেই প্রাচীন এবং মধ্যযুগে সার্বভৌমিকতার ধারণাটাই তৈরি হয়নি। তখন ওই ধারণাটাই ছিল না। আধুনিক যুগে ওই ধারণাটা এসছে সার্বভৌমিকতার। কিন্তু আধুনিক যুগে ওই ৩ টে মানে কি? ভূখণ্ড, জনগণ বা জনসমষ্টি, আর কি সরকার, সঙ্গে এই সার্বভৌমত্ব, এটা থাকা বাধ্যতামূলক। বলছে কোনো রাষ্ট্রের যদি এই ৪ টে বৈশিষ্ট্যের মধ্যে যেকোনো একটা বৈশিষ্ট্য না থাকে তবে সেটা কখনোই রাষ্ট্র হতে পারে না। যেরকম দেখো, ধরো আমাদের ভারতবর্ষে ভূখণ্ড আছে, জনসমাজ রয়েছে, আমরা জনগণ, তাই না? আর সরকারও রয়েছে, আর কি রয়েছে? সার্বভৌমত্বও রয়েছে। তাহলে আমরা রাষ্ট্র। ধরো সার্বভৌমত্ব নেই, মানে কি? অন্য রাষ্ট্রের কথা মেনে চলছে। ব্রিটেনের কথা ধরো, ১৯৪৭ এর ১৫ই আগস্টের আগে ব্রিটেনের কথা মেনে চলতে হতো। তখন কি রাষ্ট্র ছিল? তখন রাষ্ট্র ছিল না। তখন সার্বভৌমত্ব ছিল না, তাই না? ধরো সার্বভৌমত্ব রয়েছে, কিন্তু জনগণ নেই। তাহলে বাকিগুলো থেকে লাভ হবে? ধরো এক একটা জনসমাজ যাদের কিনা সার্বভৌমত্ব আছে, তারা বাইরের কারো কথা শোনে না। আবার তাদের একটা লিডার বা সরকার রয়েছে, কিন্তু তাদের থাকার জায়গা নেই। রাষ্ট্র হবে? নিশ্চয়ই না। সেরকমই এক বাকি ৩ টে আছে, একটা ভূখণ্ড পড়ে রয়েছে, জনসমাজ নিয়ে তো সরকার কিভাবে থাকবে? খুব সিম্পল। দেখো, এই ৪ টেই অ্যাকচুয়ালি প্রধান বৈশিষ্ট্য একটা রাষ্ট্রের। কিন্তু এছাড়াও বিভিন্ন তাত্ত্বিকরা বিভিন্ন এক্সট্রা বৈশিষ্ট্য দিয়েছে, যেরকম স্থায়িত্ব, আন্তর্জাতিক স্বীকৃতি, জাতীয়তাবাদ। ওকে? এই যে বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, এগুলো সেরকম ইম্পোর্টেন্ট নয়। আমরা দেখব এই একরকম এই ৩ টে যে এক্সট্রা বৈশিষ্ট্যের কথা বললাম, এগুলোও অ্যাকচুয়ালি ওই রাষ্ট্রের মধ্যে মানে নিহত। যেরকম দেখো স্থায়িত্ব, যার সার্বভৌমত্ব আছে, একরকম তার স্থায়িত্ব, সেই রাষ্ট্রটা স্থায়ী। একটা রাষ্ট্র সব যতদিন পৃথিবী আছে ততদিন তো স্থায়ী। সেকেন্ডলি, আ যেটা বললাম জাতীয়তাবাদ। দেখো একটা মানুষ বা এই ১৯৪৭ সালের ১৫ই আগস্টের আগে জাতীয়তাবাদের মাধ্যমেই তো আমরা স্বাধীনতা পেলাম একরকম। জাতীয়তাবাদী আন্দোলন করার পরেই তো আমরা স্বাধীনতা পেলাম, তাই না? আরেকটা কি বলছে? আন্তর্জাতিক স্বীকৃতি। যে তুমি একটা রাষ্ট্র হতে গেলে অন্যান্য রাষ্ট্রের, আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্র দেখা হলো আমেরিকা, ব্রিটেন, আরো অন্যান্য রাষ্ট্র যেগুলো রয়েছে, ফ্রান্স, রাশিয়া, এদের স্বীকৃতি লাগবে। মানে দেখো, একরকম এটা একটা অবাস্তব কথা। ৪-৫ টা রাষ্ট্র স্বীকৃতি দিতেই পারে। কিন্তু ১৯৩ টা এখন রাষ্ট্র রয়েছে সারা পৃথিবীতে, ১৯৩ না ৯৪ টার মতো। ঠিক আছে? এর মধ্যে সবাই দেবে তোমার স্বীকৃতি? তারা নিজের স্বার্থ ভাববে যে ও যদি চলে আসে একটা রাষ্ট্র, আমার কম্পিটিটর বেড়ে গেল। আমি কেন বাড়াবো? তাই না? তো এটা একটু অবাস্তব। যেরকম আরেকটা উদাহরণ যদি দেই, ১৯৪৮ সালে যখন ইসরায়েল ১ম ভূখণ্ড নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করার চেষ্টা করে, তখন রাশিয়া, আমেরিকা সাপোর্ট করলেও আরব সাপোর্ট করেনি। দুবাই সাপোর্ট করেনি। ওরা স্বীকৃতিই দেয়নি ওটা যে রাষ্ট্র। ইরান সাপোর্ট করেনি। তাহলে সেটা কি তবে রাষ্ট্র হবে না? হবে। কারণ ওর সার্বভৌমত্ব রয়েছে, সরকার রয়েছে, ভূখণ্ড রয়েছে, আর কি রয়েছে? জনগণ রয়েছে। তাই না? এখন এই যে বৈশিষ্ট্য দেখলাম, তাই না? এবার পার্টিকুলার একটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলি। বিশেষ করে প্রধান ৪ টে বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলব। যেরকম কি? ভূখণ্ড, জনসমাজ, সরকার এবং কি? সার্বভৌমত্ব। ১ম এ দেখি জনসমাজ। দেখো, একটা ভূখণ্ডে কতটা জনসমাজ থাকবে সেটা ম্যাটার করে না খুব একটা। কিন্তু রা
প্রাচীন রাষ্ট্রতাত্ত্বিক অ্যারিস্টোটল, তারপরে প্লেটো, এরা বলছে একটা পারফেক্ট রাষ্ট্র হতে গেলে 5,000 থেকে 10,000 জনগণ প্রয়োজন, এর থেকে বেশিও না, এর থেকে কমও না। বুঝেছো? কিন্তু একটা জিনিস ভাবতে হবে, তারা যে ধারণা দিয়েছিল তারা নগর রাষ্ট্রের উপর ভিত্তি করে দিয়েছিল, যেটা বর্তমান সময়ে খাটে না। বর্তমান সময়ে একটা রাষ্ট্রে কতগুলো জনগণ হবে সেটা তার কি বলবো সামর্থ্যের উপরে নির্ভর করছে, সে কতটা টানতে পারবে। এখন কিছু কিছু রাষ্ট্রতাত্ত্বিক বলছে যে বড় আয়তন হওয়া উচিত জনগণের। যত বেশি জনগণ হবে তত বেশি শক্তিশালী হবে রাষ্ট্র। যেরকম আবার কিছু কম রাষ্ট্র, যেরকম পৃথিবীর সবথেকে ছোট রাষ্ট্র ভ্যাটিকান সিটি 2024 সাল অনুযায়ী তার জনগণ হচ্ছে মাত্র 526 জন। তবে তো এটা কি বোঝাচ্ছে যে এমন নয় যে কতজন জনসংখ্যা থাকতে হবে। আর একেবারে টপে আমাদের ভারতবর্ষ আছে 142.86 কোটি জনসংখ্যা, সবথেকে বেশি এখন পৃথিবীতে। তবে মানে কমও হতে পারে, বেশিও হতে পারে, ওটা ম্যাটার করে না। এবার হচ্ছে এই যে জনসংখ্যা, প্রাচীনে কি কি ভাগ ছিল, একটা রাষ্ট্রের জনসংখ্যার কিরম ভাগ ছিল। দেখো, প্রাচীনকালে জনসংখ্যাকে 3টে ভাগে ভাগ করা যেত। একটা হচ্ছে নাগরিক, আর একটা হচ্ছে মেটিক, আর একটা হচ্ছে দাস। নাগরিক কারা? বিশেষ করে প্রাচীন গ্রিসে নাগরিক তারাই ছিল যারা হচ্ছে কোনো না কোনোভাবে রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল, সিম্পল। এবং তারা রাজনৈতিক অধিকার ভোগ করত এবং অন্যান্য অধিকারও ভোগ করত, ঠিক আছে, অন্যান্য সুযোগ সুবিধা। নেক্সট আছে মেটিক, যারা বিভিন্ন কাজে কোনো রাষ্ট্রে এসে বসবাস করত। দেখা গেল রোমের থেকে কিছু মানুষ এসে গ্রিসে বসবাস করছে, তারা হচ্ছে মেটিক, মানে বিদেশি, আবাসিক বিদেশি। তারা কোনো ব্যবসা বাণিজ্যের খাতিরে এই দেশে এসে বসবাস করছে, তারা হচ্ছে বিদেশি, কি আবাসিক বিদেশি। তারা বিদেশি একরকম, তাই না? তাদেরকে মেটিক বলা হতো। এরা সমস্ত সুযোগ সুবিধা তো ভোগ করত, কিন্তু একটা মাত্র সুযোগ সুবিধা ভোগ করতো না, সেটা হচ্ছে রাজনৈতিক সুযোগ সুবিধা। বোঝা গেল? এবার নেক্সট আসছে যে দাস। দাস কারা? যারা না রাজনৈতিক সুযোগ সুবিধা না অন্যান্য সুযোগ সুবিধা, কোনো সুযোগ সুবিধাই ভোগ করতো না। এটা হচ্ছে প্রাচীন কালে বা প্রাচীন রাষ্ট্রের জনসংখ্যার ভাগ। এবার আধুনিক রাষ্ট্রের জনসংখ্যাকেও 3টে ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? এক হচ্ছে জনগণ, এক হচ্ছে নাগরিক, 2 হচ্ছে বিদেশি, 3 হচ্ছে প্রজা। দেখো, এই যে নাগরিক, তারা রাষ্ট্র কর্তৃক একটা স্বীকৃত, ঠিক আছে, রাষ্ট্র ওকে একটা সার্টিফিকেট দিয়েছে যে তুমি আমার দেশের নাগরিক, যারা রাজনৈতিক এবং অন্যান্য সামাজিক অর্থনৈতিক সমস্ত অধিকার ভোগ করছে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে বিদেশি, যারা অন্য দেশ থেকে এই দেশে এসে বসবাস করছে, তাদেরকে বিদেশি বলছি। আর থার্ড হচ্ছে প্রজা, যারা অন্য কোনো রাষ্ট্রের আন্ডারে আছে। যেরকম 1947 সালের 15ই আগস্টের আগে ভারতবর্ষের যত জনগণ ছিল তারা সবাই প্রজা ছিল, তারা কেউ নাগরিক ছিল না, তারা ব্রিটেনের আন্ডারে ছিল, তারা তখন সবাই প্রজা ছিল, তাই না? এবার নেক্সট আসছি আমরা ভূখণ্ডে, নির্দিষ্ট ভূখণ্ড। দেখো, একটা জনসমাজকে বসবাস করতে তো নির্দিষ্ট ভূখণ্ড দরকারই। এখন যেরকম ইসরায়েলের যখন ভূখণ্ড ছিল না, তখন সে তার স্বাধীন রাষ্ট্র 1948-এর আগে তার যখন ভূখণ্ড ছিল না, তখন সেটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা পায়নি। এছাড়া যাযাবর শ্রেণী দেখো, তাদের যে টিম পুরো, সেই টিমের একজন লিডার থাকছে, মানে সরকার আছে, জনগণ আছে, আর কি রয়েছে? সরকার, জনগণ, ভূখণ্ড নেই, তাদের একরকম সার্বভৌমিকতাও নেই। রাষ্ট্র না, অ্যাকচুয়ালি সার্বভৌমিকতা রাষ্ট্রের ক্ষমতা, তাই না? তো তারাও কি স্বাধীন রাষ্ট্র, ভূখণ্ডের অভাবে স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে পারছে না। এখন কথা হচ্ছে এই ভূখণ্ড কতটা বড় হতে পারে, এটাও কি বলছে, অনেক বড় হতে পারে। ছোট, আমরা আশপাশেই দেখছি অনেক বড়। সবথেকে ছোট রাষ্ট্র একটা গ্রামের মতো বলতে পারো, হেঁটে পার করা যাবে একদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে, ভ্যাটিকান সিটি, তাই না? সবথেকে ছোট রাষ্ট্র। এদিকে আমাদের রাশিয়া রয়েছে, ভারতবর্ষ, কত বড় রাষ্ট্র এগুলো, তাই না? চীন,
তো এই ছোট বড় ম্যাটার করে না, ঠিক ওই জনগণের মতো কম বেশি নয়, যেমন সামর্থ্য তেমন, যতটা এলাকা রয়েছে থাক না অনেক বড়। এবার দেখো এই ভূখণ্ডের অংশ হিসেবে পাহাড় পর্বত আকাশ সব ধরা হয়, এখন কত দূর পর্যন্ত ধরা হবে? দেখা হলো যে আমাদের ভারতবর্ষের চারপাশে মহাসাগর রয়েছে, তাই না? তো সেই যে মহাসাগর কত দূর পর্যন্ত আমাদের রাষ্ট্রের সীমানা ধরবো? দেখো কেউ কেউ এটাকে 18 কিলোমিটার ধরে, কেউ কেউ 16 কিলোমিটার ধরে, কেউ কেউ 5 কিলোমিটার ধরে, বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ধরে, কিন্তু বেশিরভাগ ধরছে কত? 18 কিলোমিটার। এছাড়া আকাশের পথে আকাশপথে কি ধরছে? আকাশপথে বলছে 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত আমাদের এলাকা। বোঝা গেল? খুব সিম্পল জিনিস। তো আমরা আবার একবার বলে নিই যে আমাদের সীমানা কতদূর হবে, যেরকম আমাদের সমুদ্রতট থেকে শুরু করে প্রায় 16 কিলোমিটার পর্যন্ত আমাদের পুরো ভূখণ্ডের মধ্যে পড়ছে, দেশের ভূখণ্ডের মধ্যে। এবং গগনে আকাশের ক্ষেত্রে সেটা কত হচ্ছে 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত। তারপরে মহাকাশ, তারপরে ওর উপর দিয়ে তুমি যদি যেতে পারো যে নিয়ে নাও, ওর উপর যদি ঘর করতে পারো করে নাও, ওর উপর দিয়ে যদি তুমি তোমার হেলিকপ্টার চালাও, প্লেন চালাও, যা চালানো হচ্ছে চালিয়ে নাও, নো প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই তখন, ঠিক আছে? কোনো রাষ্ট্রের কথা বলছি। এবার নেক্সট আসছে সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা কি একটু বুঝি। বলতে পারো সার্বভৌমিকতা হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। ধরো এই যে ভারতবর্ষ একটা স্পোর্টস ক্লাব, মানে এই স্পোর্টস ক্লাবে কি কি খেলা হবে, কোন কোন খেলোয়াড়ের দিয়ে খেলানো হবে, খেলোয়াড়রা কি খাবে, কি পড়বে, কিভাবে প্র্যাকটিস করবে, সমস্ত কিছু নির্ণয় করছে কি এই ভারত নামে স্পোর্টস ক্লাবটা। আর যেই ক্ষমতা বলে করছে সেটাই হচ্ছে কি সার্বভৌমিকতা বা সার্বভৌমত্ব। এখন আমরা খুব সিম্পলি যদি একটা কথা বলি, এই যে সার্বভৌমত্ব রয়েছে, সার্বভৌমত্ব হচ্ছে একটা রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা, যেই ক্ষমতা থাকার জন্য অন্য রাষ্ট্র এসে আমার উপরে বা সেই রাষ্ট্রের উপরে কোনো নির্দেশ জারি করতে পারবে না, বলতে পারবে না তুমি এই করো, তুমি ওই করো। কিন্তু হ্যাঁ, বিশ্বায়নের ফলে কিছুটা এই সার্বভৌমিকতা হ্রাস পাচ্ছে, সে পরের কথা, সেটা আলাদা বিষয়। এই যে সার্বভৌমিকতাকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ সার্বভৌমিকতা, একটা হচ্ছে বাহ্যিক সার্বভৌমিকতা। বাহ্যিক মানে অন্য রাষ্ট্রের কথা শুনে চলবে না। এই যে সার্বভৌমিকতা আমি বললাম যে ছিল না বলে 1947 সালের 15ই আগস্টের আগে ভারত কোনো রাষ্ট্রই ছিল না। সেটা কি ছিল? একটা উপনিবেশ। কাদের? ব্রিটিশদের, ইংরেজদের। তো এই যে বাহ্যিক কারো কথা শুনে চলবে না। আরেকটা কি বলছে? অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ মানে ভেতরে যত জনগণ আছে তার থেকে ওপরে হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র কোনো আইন তৈরি করবে, ভেতরে জনগণ মানবে না, শাস্তি দেবে এবং সেটা মেনে নিতে হবে সেই জনগণকে। বোঝা যাচ্ছে? এই যে অভ্যন্তরীণ সার্বভৌমিকতা। বাহ্যিক সার্বভৌমিকতা কিভাবে হ্রাস পাচ্ছে? ওই যে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বায়ন ঘটাচ্ছি আমরা এবং কি করছি? বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্নভাবে চুক্তি করছি। ওই দেশ থেকে আমরা তেল নেবো, এই দেশ থেকে জল দেবো, এরকম। ঠিক আছে? যে বিভিন্ন চুক্তি করছি, যেগুলো কি হচ্ছে? সার্বভৌমিকতার হ্রাস ঘটাচ্ছে। আবার অভ্যন্তরীণ ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় রীতিনীতি, প্রথা প্রচলিত আছে, যার ফলে কি রাষ্ট্র তার কাজ করতে পারছে না ঠিকভাবে। মানে একরকম যাই করুক ভেবেচিন্তে করতে পারছে না এমন নয়, যাই করুক ভেবেচিন্তে করতে হচ্ছে। এমন কিছু ডিসিশন নেওয়ার আগে দেখতে হচ্ছে এই ধর্মের মানুষ কিছু প্রথা রয়েছে কিনা, আমি যদি এই ডিসিশন নিই ওদের কোনো ক্ষতি হচ্ছে কিনা, মানে একরকম ভেবে চিন্তে করতে হচ্ছে। কিন্তু এই সার্বভৌমিক ক্ষমতা এমন যেটার কারো কথা শুনবে না, রাষ্ট্র সর্বসর্বা, তাই না? নেক্সট কি আসছে? নেক্সট আসছে সরকার। দেখো এই সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হচ্ছে। সরকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার একটা যন্ত্র বলতে পারো, ঠিক আছে? এই সরকার বিভিন্ন রকম হয়ে থাকে, যেরকম যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক, তারপরে স্বৈরাচারী তান্ত্রিক সরকার, তারপরে বলো না রাষ্ট্রপতি শাসিত সরকার, সংসদীয় সরকার, ঠিক আছে? পুঁজিপতি সরকার, একাধিক হতে পারে। যেরকম এই সরকার, এই সরকারের দ্বারাই কি হচ্ছে? পুরো রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে। এবং এই যে সরকারটা রয়েছে, এই সরকার যেরকম আমাদের ভারতবর্ষে গণতান্ত্রিক সরকার রয়েছে, রাশিয়ায় সমাজতান্ত্রিক সরকার রয়েছে, তাই না? আমাদের
ভারতে দেখো, এই যে আমরা বিভিন্ন ধরনের সরকারের কথা বললাম, এমন নয় যে সরকার একটা দেশে একরকমই সরকার থাকে। যেরকম এককেন্দ্রিক সরকার হচ্ছে বাংলাদেশে রয়েছে, আবার বাংলাদেশ কিন্তু গণতান্ত্রিকও সরকার। এগুলো হচ্ছে সরকারের বিভিন্ন প্রকার। এমন নয় যে যেকোনো একটা প্রকার নিতে হবে, একসঙ্গে মিক্সড হতেই পারে। ঠিক আছে? যেরকম কি বলছে, আমাদের ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয়, মানে এই যে স্টেট এবং সেন্ট্রাল, এই যে দুটো ভাগ রয়েছে না, দুটো কিন্তু একটার মধ্যে, তাই না? আরেক রকম যদি আমরা বলি, এটাকে আমরা বলছি সংসদীয় বা যুক্তরাষ্ট্রীয়, এবং এটা মন্ত্রী পরিষদের দ্বারা পরিচালিত। রাষ্ট্রপতি যেরকম আমেরিকায় রাষ্ট্রপতির ক্ষমতা সবথেকে বেশি, রাষ্ট্রপতি সর্বসভা, রাষ্ট্রপতি শাসন করছে, তাই না? ওটাও কিন্তু যুক্তরাষ্ট্রীয়। ব্রিটেন আবার এককেন্দ্রিক, বাংলাদেশ এককেন্দ্রিক। ব্রিটেনে আবার রাজতন্ত্র আছে, একসঙ্গে মিক্স থাকতে পারে। ওকে, আশা করি বেসিক কনসেপ্ট ক্লিয়ার হলো। এবার আমি কয়েকটা জিনিস বলি। এই যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উত্তরাখণ্ড, এগুলো কি রাষ্ট্র? বলছে ভারতবর্ষে যে 28টা রাজ্য রয়েছে, এই 28টা রাজ্যের মধ্যে একটাও রাষ্ট্র নয়। কেন রাষ্ট্র নয়? এদের ভূখণ্ড রয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে, যদি একটা রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের উদাহরণটা যদি দিই, এর কি রয়েছে? ভূখণ্ড রয়েছে, এখানে জনগণ রয়েছে, আমরা জনগণ, তাই না? আর এখানে সরকারও রয়েছে, বর্তমানে মমতা ব্যানার্জি টিএমসি সরকার রয়েছে। আর কি নেই? সার্বভৌমত্ব, তাই না? কারণ কেন্দ্রের কথা শুনে চলতে হয়। একাধিক কাজ রয়েছে যেগুলো কেন্দ্রের কথা ছাড়া হয় না। তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে? তো এগুলো এরকম প্রতিটা রাজ্যের জন্য অ্যাপ্লিকেবল। এছাড়া সম্মিলিত জাতিপুঞ্জ রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জ যেটা বিভিন্ন রাষ্ট্রের সমষ্টি একটা, সেটা কি একটা রাষ্ট্র হতে পারে? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জে কোনো সরকারও নেই। কিছু পরিচালনা করার জন্য কিছু রয়েছে, কিছু মানুষজন আছে, কিন্তু তারা কোনো না কোনো রাষ্ট্রের প্রতিনিধি। ২ নম্বর কি? ২ নম্বর হচ্ছে ওর কোনো ভূখণ্ড নেই। ও অন্য কোনো রাষ্ট্রের ভূখণ্ডে বসবাস করছে। সম্মিলিত জাতিপুঞ্জ, এটা একটা সংগঠন বলতে পারি আমরা। ৩ নম্বর কি? এখানে সদস্য হওয়া কোনো রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক নয়, এবং এখানে তাহলে নির্দিষ্ট সদস্য নেই। কারণ এখানে যে সমস্ত রাষ্ট্র সদস্যতা গ্রহণ করে তারা অন্য কোনো রাষ্ট্রের নাগরিক। তো এর পার্টিকুলার কেউ নেই, এবং সার্বভৌমিকতা নেই। কারণ হচ্ছে অন্যান্য রাষ্ট্রের সমস্ত একাধিক রাষ্ট্রের মিশ্রণে, একাধিক রাষ্ট্রের চিন্তাভাবনা, একাধিক রাষ্ট্রের চাহিদার উপরে কি লক্ষ্য করে এটাকে বানানো হয়। এরা যা নিয়মকানুন করে সেটাকে বানানো হয়। তো এর সার্বভৌমিকতাও নেই। এবার আসি রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য। দেখো, রাষ্ট্রকে তুমি দেখতে পাও না, তাই না? কিন্তু এই রাষ্ট্রকে পরিচালনা করার যে একখানা যন্ত্র, সেটা হচ্ছে সরকার। মানে রাষ্ট্র হচ্ছে বিমূর্ত একটা জিনিস, যাকে চোখে দেখা যায় না, এবং সরকারকে চোখে দেখা যায়, যে কিনা রাষ্ট্রের বিভিন্ন কাজগুলোকে ইমপ্লিমেন্ট করে। বোঝা গেল? খুব সিম্পল। রাষ্ট্র এবং সমাজের মধ্যে পার্থক্য কি? দেখো, যখন রাষ্ট্র ছিল না তখন সমাজ ছিল। অনেকগুলো সমাজ মিলে কিন্তু অ্যাকচুয়ালি একটা রাষ্ট্র তৈরি হয়। সমাজ হচ্ছে রাষ্ট্রের ওপরে একরকম। সমাজের কোনো নির্দিষ্ট গণ্ডি নেই। রাষ্ট্রের একটা গণ্ডি রয়েছে, বর্ডার রয়েছে। এর বাইরে তোমার রাষ্ট্র নেই। কিন্তু সমাজ, একটা বাঙালি সমাজ যদি আমরা ভাবি, তবে কি হচ্ছে না, সে ধরো এই পশ্চিমবঙ্গেও বসবাস করছে, আমেরিকাতেও বসবাস করছে। সেও কিন্তু একটা বাঙালি সমাজের মধ্যে, সেখানে কি ওই মানুষগুলোও কিন্তু বাঙালি সমাজের মধ্যে পড়ছে। তো সমাজের কোনো গণ্ডি নেই। সমাজের সৃষ্টি আগে। এবং বিভিন্ন সংগঠন নিয়ে যদি বলি, আমরা এক কথায় বলার চেষ্টা করছি জিনিসগুলো। বিভিন্ন সংগঠন, যেরকম একটা এনজিও ধরো, আমাদের যে এনজিওটা রয়েছে, মানবতা নামে একটা এনজিও রয়েছে। সেই মানবতার যে এনজিও, মানবতা নামে যে এনজিওটা, সেই এনজিওটা কি রাষ্ট্র? রাষ্ট্র নয়। এবং এই দুটোর মধ্যে, এটা একটা সংগঠন, এই সংগঠন আর এই সংগঠনের মধ্যে পার্থক্য কি? রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি? রাষ্ট্র এবং সংগঠনের মধ্যে পার্থক্য কি? যে এই সংগঠনের উপর রাষ্ট্র কিন্তু কি করতে পারে? নির্দেশ দিতে পারে, কন্ট্রোল আনতে পারে। আবার কি, এই যে মানবতা নামের সংস্থাটা বা সংগঠনটা, এর উপরে কিন্তু সদস্য হওয়ার কোনো ব্যাপার নেই যে তোমাকে সদস্য হতেই হবে। কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে সদস্য তোমাকে হতেই হবে। এটা বাধ্যতামূলক নয় এর সদস্য হওয়া, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে বাধ্যতামূলক। তারপরে কি, এর উপরে রাষ্ট্র কন্ট্রোল করতে পারে, কিন্তু এ রাষ্ট্রের উপর কন্ট্রোল করতে পারে না। এর যদিও একখানা পরিচালনার একটা কমিটি রয়েছে,
তারপরেও আমরা এটাকে রাষ্ট্র বলতে পারবো না। ওকে? আশা করা যায় বোঝা গেছে। কোনো প্রশ্ন থাকলে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন তোমরা করতে পারো। ঠিক আছে? কমেন্ট করো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, একাধিক রয়েছে। আ তোমরা যেখানে খুশি কোয়েশ্চেন করতে পারো। ওকে? আর হ্যাঁ, ক্লাসটা বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, করে নিতে পারো। ঠিক আছে? ভালো লাগলে লাইক দাও, ভালো লাগবে। আর হ্যাঁ, আ আর ৩টে আমরা কোয়েশ্চেন অ্যান্সার যেরকম প্র্যাকটিস করেছি চ্যাপ্টার 1 এ সেরকমই এরও এমসিকিউ প্র্যাকটিস আমরা করব। তারপরে 3rd চ্যাপ্টারে চলে যাব। ওকে? তো চলো আজকে এই পর্যন্তই।